নির্বাচন হয়েছিল, তারপরে যে শপথ গ্রহণ করা হয়েছিল, তারপরে মাত্র 6 মাসের মধ্যেই তীব্র গণ আন্দোলনের মুখে এই শেখ হাসিনা সরকারকে পদত্যাগ করতে হয়েছে এবং তাকে দেশ ত্যাগ করতে হয়েছে। এবং তীব্র এই ছাত্র আন্দোলনের মধ্য থেকে দীর্ঘদিনের যে অনিয়ম নিপীড়ন সেগুলোকে দূর করার জন্যই প্রত্যয় নিয়ে ছাত্র সমাজ এবং জনতা তারা বৈষম্য দূর করে একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য চেষ্টা করছেন। এবং এখন যা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে দরবার হলের সময় যত করাচ্ছে ততই যেন একটি পূর্ণাঙ্গ রূপ পাওয়ার প্রচেষ্টায় আছে এবং যে যেখানে যার যার নির্ধারিত আসন আছে সেই নির্ধারিত আসনগুলোতে তারা বসে পড়ছেন। এবং প্রথমে যতটুকু জানতে পেরেছি যে প্রথমে এই নিহতদের যারা এই আন্দোলনে নিহত হয়েছেন তাদের বিষয়ে কথা বলবেন বা তাদের বিষয়ে যে তাদেরকে স্মরণ করা হবে এবং তাদেরকে স্মরণ করার পরে তারপরে এখান থেকে এখন এই দরবার হলের দেখতে পাচ্ছি যে আরও বিশিষ্টজনরা উপস্থিত হচ্ছেন। এর মধ্যে দেখতে পাচ্ছি বিএনপির আরও নেতৃবৃন্দ তারা আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন এবং রাষ্ট্রদূতগণ যেখানে 4-5 জন কিছুক্ষণ আগে ছিলেন, এখন কিন্তু দেখতে পাচ্ছি যে 10 থেকে 12 জন রাষ্ট্রদূত এর মধ্যে উপস্থিত হয়েছেন। এবং আগামীর যে সরকারটি অন্তর্বর্তীকালীন সরকার নামকরণ হিসেবে যেটি এখন আছে এবং অন্তর্বর্তীকালীন সেই সরকার আগামীর সময়গুলোতে দপ্তর বন্টন করে এবং তারপরে এই আন্দোলনের যে ক্ষয়ক্ষতিগুলো আছে সেই ক্ষয়ক্ষতিগুলোকে প্রাথমিকভাবে নির্ণয় করবেন এবং প্রাথমিকভাবে নির্ণয় করে সেইগুলো পুনর্গঠন করার জন্য চেষ্টা করবেন। এবং সমন্বয়কারী আমরা দেখতে পাচ্ছি যে এই আন্দোলনে 2024-এর যে আন্দোলনকারী যারা সমন্বয়কারী ছিলেন এবং এর মধ্যে সেই সমন্বয়করা তারা দরবার হলে উপস্থিত হয়েছেন এবং একে একে তারা সৌজন্যতা দেখাচ্ছেন এবং বিএনপি এবং অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ যারা আছেন তাদের সঙ্গে এবং বিশিষ্টজনরা আছেন তাদের সঙ্গে তারা সৌজন্যতা দেখাচ্ছেন এবং করমর্দন করছেন। আমরা দেখতে পাচ্ছি যে এই 2024-এর বিভিন্ন জেলা এবং নেতৃস্থানীয় যে সমন্বয়কারীরা ছিলেন তারা এর মধ্যে উপস্থিত হয়েছেন এবং তারা আমন্ত্রিত অতিথি হিসাবে এই শপথ অনুষ্ঠানটি উপভোগ করবেন। পাশাপাশি দেখতে পাচ্ছি যে সমন্বয়কারীদের মধ্যে অন্যতম নাহিদ তিনি উপস্থিত হয়েছেন এবং আরও যারা আছেন সাজিস আলম থেকে অন্যান্য যারা আছেন তারা একে একে করে উপস্থিত হচ্ছেন এবং এই দরবার হলটি একে একে পূর্ণ হয়ে যাচ্ছে এবং এই দরবার হলটি একে একে পূর্ণ হয়ে যাচ্ছে এবং আর অল্প কিছুক্ষণের মধ্যে, কারণ আমন্ত্রিত অতিথিবৃন্দ যারা আছেন তারা এর মধ্যে প্রায় সবাই পৌঁছে গেছেন এবং আর অল্প কিছুক্ষণ অপেক্ষা করলে হয়তো বুঝতে পারবো যে আর কয়েকজন বাকি আছে হয়তো। এবং তারপরেই এই প্রাথমিক আনুষ্ঠানিকতা শেষ হবে এবং শপথ অনুষ্ঠানটি শুরু হবে। এবং প্রথমে ডক্টর মোহাম্মদ ইউনূস, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ এবং যিনি শান্তিতে নোবেল এনে দিয়েছিলেন বাংলাদেশের জন্য, এবং শিক্ষার্থীরা তারা কিন্তু এই মানুষটিকেই বেছে নিয়েছেন এবং তাকে তারা মনে করছেন যে তিনি বিতর্কের ঊর্ধ্বে থেকে এই সমন্বয়কদের যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন তিনি সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন করবেন। পাশাপাশি আজকে বিমানবন্দরে তিনি দুপুরের দিকে নামার পরেই কিন্তু প্রাথমিক কিছু আনুষ্ঠানিকতা সেরেছেন এবং প্রাথমিক বৈঠক হয়েছে এবং সেই বৈঠকের পরে এবং পূর্ণাঙ্গ একটি রূপ দেওয়ার জন্য সরকারের এবং 16 জনকে বেছে নিয়েছেন এবং 16 জন মিলে তারা আগামীর এই পুরো সময়টা পার করবেন। এবং তার মধ্যে সমন্বয়কদেরকেও রাখা হয়েছে এবং এটি সমন্বয়কদের একটি আবদার
ছিল যে এই উপদেষ্টা পরিষদ এবং সামনের বাংলাদেশে যাই হোক না কেন সে বিষয়ে তারা নজরে রাখবেন এবং সেই সব ছাত্র আন্দোলনের শিক্ষার্থী আন্দোলনের যে সমন্বয়করা আছেন তারা কিন্তু বারবারই বলছিলেন যে সামনের বাংলাদেশ যে গণতান্ত্রিক সরকারের অধীনেই থাকুক না কেন ছাত্র জনতা সবসময় সজাগ থাকবে এবং ছাত্র জনতা সবসময় চেষ্টা করবে যে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন যাতে হয় এবং সেদিকে যেন আর কোনো নতুন করে কেউ তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলনকে ধূলিসাৎ করতে না পারে সেটি তারা সবসময়ের জন্য লক্ষ্য রাখবেন এবং সেটি নজর রাখার জন্যই তারা এর মধ্যে আমরা জানতে পেরেছি যে উপদেষ্টাদের যে গাড়ি গুলশান থেকে রওনা দিয়েছিল এবং সেই রওনা দেওয়ার পরে এখন তারা বঙ্গভবনের মূল ফটকের সামনে উপস্থিত হয়েছেন এবং বঙ্গভবনের মূল ফটকের সামনে থেকে আর অল্প কিছুক্ষণের মধ্যেই যে বাকি যে উপদেষ্টাগণ আছেন তারা এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও বঙ্গভবনের মূল গেটের সামনে তিনি চলে এসেছেন আর অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি দরবার হলে প্রবেশ করবেন এবং দরবার হলে পরিপূর্ণতা লাভ করবে এই অন্তর্বর্তীকালীন সরকারের এবং এর মধ্যে আমরা খবর পেয়েছি তিনি বঙ্গভবনের মূল ফটকের সামনে তিনি উপস্থিত হয়েছেন এবং তারা সমন্বয়করা যারা আছেন এখানে সেই সমন্বয়কদের যারা আমন্ত্রিত অতিথি হিসেবে আসছেন তারা কিন্তু এখানে উপস্থিত হতে পেরে তারা বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছে এবং তাদের চোখে মুখে এখন উচ্ছ্বাস এবং একটি বিজয়ের গল্প বোনার নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে সেটি কিন্তু তাদের চোখে মুখে বলা যায় আমরা একজন সমন্বয়কের সঙ্গে কথা বলতে চাই একটু কথা বলতে চাই যে আসলে আমাদের মানে একটা বিষয় হচ্ছে আনন্দ লাগছে, অন্যদিকে আমরা শুধু এখনো আমরা দাবি রাখি যে আমাদের যে ইন্টারিম গভর্নমেন্ট আজকে প্রতিষ্ঠা হচ্ছে এবং আজকে শপথ গ্রহণ, আমরা আশা রাখবো এই সরকার জনমতের ভিত্তিতে যে বৈষম্যহীন বাংলাদেশ সেটা প্রতিষ্ঠা করবে এবং যখন করবে তখনই আমাদের আনন্দ লাগবে। এখনই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এই দরবার হলে প্রবেশ করবেন, আমরা সেই অপেক্ষায় আছি। তিনি এর মধ্যে বঙ্গভবনে তিনি প্রবেশ করেছেন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার অপেক্ষায় ছিল এই পুরো আমন্ত্রিত অতিথিরা এবং আমরা প্রধান উপদেষ্টার প্রবেশের অপেক্ষায় আছি এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিছুক্ষণের মধ্যেই প্রবেশ করবেন এবং আমরা অপেক্ষা আছি ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য এবং এর মধ্যে যে সমন্বয় যারা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে তারা উপস্থিত হয়েছেন এবং এছাড়া যে উপদেষ্টারা আছেন সেই উপদেষ্টারা তারা এর মধ্যে পৌঁছেছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এখনো তিনি এই দরবার হলে প্রবেশ করতে পারেননি। দেখতে পাচ্ছি যে আমাদের সংকট হচ্ছে যে অনেক বুঝতে পারছি একজন ডাকতে হবে, কাইন্ডলি প্লিজ সামনে বলেন। এই আন্দোলন সংগ্রামের যে নায়ক তাদেরকে একটি জায়গায় বসতে দেওয়া হয়েছে, বাকি সবাইকে আসলে নিজ নিজ আসনে বিভিন্ন জায়গা ভাগ করে বসতে দেওয়া হয়েছে এবং সেখানে তারা এই শপথ অনুষ্ঠানটি মহেন্দ্রক্ষণটির জন্য অপেক্ষা করছেন এবং যে প্রথম যে ছাত্র আন্দোলন ছিল 2024 সালের শুরুর দিকে, সেই ছাত্র আন্দোলনটি ছিল একদমই অহিংস এবং তারপরে তাদের সেই বৈষম্য বিরোধী আন্দোলন পরিণত হয় সরকার বিরোধী আন্দোলনে এবং তাদের সেই যে রক্ত এবং সেই রক্ত বৃথা যায়নি এবং আজকের এই অনুষ্ঠানটি সেই নতুন সরকারের জন্য এবং তাদের সেই আন্দোলনের ফসল।
আমরা পেয়েছি নতুন বাংলাদেশ। সেই বাংলাদেশের কিন্তু নতুন এক সরকার, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার, তারা বলেছেন বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণের জন্য আবারও সেই ঋণ শোধ করতে হবে এবং পরবর্তী এখন যে যে সমন্বয়করা আছেন, সেই সমন্বয়করা তারা কোলাকুলি করছেন, সৌজন্যতা দেখাচ্ছেন এবং দেখতে পাচ্ছি যে তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন। তারা তাদের যে দীর্ঘ ত্যাগ প্রতীক্ষা, ত্যাগ তিতিক্ষা, সব সবকিছু ছাপিয়ে গিয়ে এখন আজকে যে নতুন একটি সরকার গঠন করা যাচ্ছে এবং সেই নতুন সরকারে তারা যে আজকে শপথ অনুষ্ঠানে আসতে পেরেছেন এবং এরকম একটি উচ্ছ্বাস তারা প্রকাশ করছেন। এখন দেখতে পাচ্ছি যে তারা যেখানে আছেন এখানে তারা ছবি তুলছেন, একজন আরেকজনকে জড়িয়ে ধরছেন, যেন দীর্ঘ এক আমি কি দীর্ঘ এক প্রতীক্ষার ফল কিন্তু বঙ্গভবনে প্রবেশ করেছেন, কিন্তু এখন পর্যন্ত গণমাধ্যম কর্মীরা আছেন, আছে মিডিয়া ব্যক্তিত্বরা এবং সেই সাথে আছে তিন বাহিনীর যে যারা আছেন তারা কিন্তু এখানে আছেন। আমরা অতিথি হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে দেখেছি, আমরা দেখেছি বিএনপি নেতারা এখানে এসেছেন, আমরা দেখেছি জাতীয় পার্টির নেতা, আমাদের কমিউনিস্ট পার্টির নেতাদেরকে। একই সাথে আমরা যদি বলি যে যে সংগঠনগুলো আছেন তারা কিন্তু আছেন। আমরা এখন দেখতে পাচ্ছি যে গেটের বাইরে এখন যা দেখতে পাচ্ছি যে আমাদের যে এখন আমরা দেখতে পাচ্ছি যে শহীদুল আলম তিনি প্রবেশ করেছেন, আলোকচিত্রী শহীদুল আলম, যিনি এর আগেও নির্যাতনের শিকার হয়েছিলেন। এবং এই মুহূর্তে আমি একজন সমন্বয়কের সাথে কথা বলতে চাই যে হ্যাঁ, এই মুহূর্তে একজন সমন্বয়ক এখন আমরা সেই মহেন্দ্রক্ষণের অপেক্ষা করছি অবশ্য যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আমরা খবর পেয়েছি যে উপস্থিত হয়েছেন এর মধ্যে, এবং তার উপস্থিতিতে এই শপথ অনুষ্ঠানটি শুরু হবে এবং শপথ অনুষ্ঠানটির জন্য সবশেষ যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে তিনি কিছুক্ষণের মধ্যেই অল্পক্ষণের মধ্যেই তিনি উপস্থিত হবেন এবং পুরো ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ যারা তারা এখানে উপস্থিত হয়েছেন এবং ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দ তারা উপস্থিত হচ্ছেন এবং তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং তারা তাদের আসন গ্রহণ করেছেন। এখন পুরো নিরাপত্তা বলয় জোরদার করা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সব সদস্যরা তারা এই দরবার হলটির আনুষ্ঠানিকতা যেগুলো সেগুলো সব শেষ করেছেন, এবং সবগুলো আনুষ্ঠানিকতা শেষ করে এখন শুধুমাত্র অপেক্ষা আছে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রবেশ করার। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আর কিছুক্ষণের মধ্যেই প্রবেশ করবেন এবং কিছুক্ষণের মধ্যে প্রবেশ করলেই এই পুরো জায়গাটি পরিপূর্ণ হয়ে যাবে। এবং দেখতে পাচ্ছি যে এই এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সেই সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের তারপরে আসলে আমরা জানতে পারবো যে তারা আসলে কি ধরনের কাজ করবে এবং কাকে কোন দায়িত্ব দেওয়া হবে এবং তার পরবর্তী প্রক্রিয়াটাই বা কি হবে। কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থাটি যেটি পুরো বাংলাদেশে একটি প্রথমবারের মতো হতে যাচ্ছে এবং এর আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সেটিকে বাতিল করে দেওয়ার পরে তারপরে আর এ ধরনের সরকার ব্যবস্থা আসলে প্রয়োজন হয়নি এবং তারপরে এই যে সবশেষ 15 বছরের যে সরকার, সেই সরকার তার নিজের মতো যে নির্বাচন করেছে সেই নির্বাচন ব্যবস্থা নিয়েও আস্থাহীনতা
তৈরি হয়েছে এবং নির্বাচন ব্যবস্থা নিয়ে আস্থাহীনতা যেমন তৈরি হয়েছে, তেমনি যে অন্য যে বিষয়গুলো আছে সারা বাংলাদেশ পরিচালনা করার জন্য যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোকেও সংস্কার করার জন্য তারা বিভিন্নভাবে দাবি তুলেছেন এবং সেই দাবির প্রেক্ষিতে একটি বৈষম্য কোটা আন্দোলনকারীদের যে বৈষম্যর কথা বলেছিলেন তারা, সেই বৈষম্যর কথা ফুটে উঠেছে। শুধুমাত্র কোটা নয়, সারা বাংলাদেশের নানানভাবে বৈষম্য দিন দিন চলছিল এবং সেই বৈষম্য দূরীকরণের জন্যই তাদের আন্দোলন হয়ে ওঠে সরকার বিরোধী আন্দোলন। এবং তারা প্রত্যাশা করছেন যে আগামীর যে সরকারটি হতে যাচ্ছে সেই সরকার বৈষম্য বিরোধে সবচেয়ে বেশি কাজ করবেন এবং বাংলাদেশে বৈষম্য থাকবে না এবং তাদের রাষ্ট্রীয় সংস্কার যতক্ষণে না হবে ততক্ষণ পর্যন্ত এই ছাত্র জনতা মাঠেই থাকবে এবং তারা সজাগ থাকবে এবং আর যেন কেউ বাংলাদেশকে কোনোভাবে বিপদগ্রস্ত করতে না পারে, আর যেন কেউ বাংলাদেশকে কোনোভাবে বিপথে নিতে না পারে, সেরকম একটি প্রত্যয় কিন্তু তাদের মুখে আমি দেখতে পাচ্ছি এবং তাদের সাথে কথা বলেও সেটি কিন্তু জানতে পেরেছি। এবং এখন দরবার হলের যে পরিস্থিতি সেটি হচ্ছে একদম নীরবতা বজায় রাখছে সবাই, শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল বিজয়ী অর্থনীতিবিদ এবং তিনি শান্তিতে নোবেল পেয়েছিলেন বাংলাদেশের হয়ে, তিনি প্রবেশ করবেন এবং সেই অপেক্ষায় সবাই আছেন এবং তার প্রবেশ করার মধ্য থেকে শুরু হয়ে যাবে আরেকটি নতুন আনুষ্ঠানিকতা, নতুন একটি সরকারের শপথ অনুষ্ঠানে এবং সেই শপথের যে প্রত্যয় ছাত্ররা প্রত্যাশা করছেন যে সেই শপথের প্রত্যয় নিয়েই বাংলাদেশ আর পিছিয়ে থাকবে না এবং বাংলাদেশ এগিয়ে যাবে একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থায়। এবং সেই এই যে আন্দোলনটি হলো এবং সেই গণ অভ্যুত্থান, তারা এটিকে এর মধ্যে বলেছেন যে এটি দ্বিতীয় বিজয় হিসাবে, অর্থাৎ 1971 সালে যে স্বাধীনতার যুদ্ধ হয়েছিল তারপরে আর এত মানুষ একসঙ্গে মারা যায়নি এবং এত মানুষ আর একসঙ্গে প্রাণ দেয়নি, পাশাপাশি এত মানুষ আর একসঙ্গে রাস্তায় নামতে হয়নি এবং এত মানুষ আর একসঙ্গে এই ত্যাগ তিতিক্ষার শিকার হয়নি। এবং তারা এই যে আন্দোলনটি হলো এবং সেই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, নিহত হয়েছেন, তাদের যেন সেই আত্মত্যাগ সেটি যেন কেউ ভুলে না যায়, সেটিও কিন্তু এই ছাত্ররা বারবার বলছেন। এবং তারা রাষ্ট্র সংস্কারের পথে যে আছে সেটি কিন্তু এর মধ্যে বিভিন্ন জায়গায় প্রমাণও করেছেন এবং তারা বলছেন যে রাষ্ট্র সংস্কারের ব্যাপারে, সুশৃঙ্খল একটি বাংলাদেশের ব্যাপারে তারা কাজ করে যাচ্ছেন। এর মধ্যে এই শেষ কয়েকদিন যখন পুলিশি ব্যবস্থা ভেঙে পড়েছে এবং পুরো সিস্টেমটাই যখন ভেঙে পড়েছে তখন তারা রাস্তায় নেমে যেমন রাস্তা পরিষ্কার করেছেন তেমনি ট্রাফিক ব্যবস্থাকে সুশৃঙ্খল করার জন্য কাজ করেছেন এবং বিভিন্ন পাড়া মহল্লায়ও তারা চেষ্টা করেছেন যেন কোনো হিংসাত্মক, কোনো ধ্বংসাত্মক কোনো পরিবেশ সৃষ্টি না হয় এবং কেউ যাতে ভাঙচুর বা অন্য কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত না হয় সেদিকে তারা পাহারা রাখার চেষ্টা করেছেন। এবং তারা বলছেন যে এই যে পরিবেশটি তারা এখনো পর্যন্ত রক্ষা করতে পেরেছেন এবং সারা ঢাকা থেকে শুরু করে সারা বাংলাদেশে তারা কাজ করছেন এবং শুধু আন্দোলন করাই যেন তাদের কাজ না, তাদের এই দেশটাকে রক্ষা করে এবং সুন্দর করারও একটি কাজ এবং সেটি তারা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। এখনো তারা কাজ করে যাচ্ছে। বাইরের যে ট্রাফিক ব্যবস্থা, আজকে আমরা এখানে প্রবেশ করার, বঙ্গভবনে প্রবেশ করার মুখেও দেখেছি যে শিক্ষার্থীরা তারা নিবেদিত প্রাণ ভলান্টিয়ার হিসাবে কাজ করছে এবং শুরু বঙ্গভবনের সামনে নয়, ঢাকার প্রতিটি জায়গায়, প্রতিটি অলিতে গলিতেও তারা বিভিন্নভাবে তারা যেমন আন্দোলনের সময় অবস্থান নিয়েছিল তেমনি এখন আন্দোলন শেষে সেগুলোকে ধোয়া মোছার কাজেও তারা লেগে পড়েছে এবং যতগুলো দেয়ালে তারা বিভিন্ন লেখা লিখেছিল সেই লেখাগুলো মুছে দিতেও ঠিক আমি বঙ্গভবনের আসার আগে যখন আসছিলাম রাস্তা থেকে তখন দেখেছি যে তারা সেগুলো নিজ দায়িত্বে সেই কাজগুলো করছেন এবং সেই দেয়ালগুলোকে পরিষ্কার করে তারা আবার নতুন করে একটি শান্তির রং, সাদা রং দিয়ে দিচ্ছেন। তো সেটি তাদের প্রত্যয়, এই শিক্ষার্থীদের প্রত্যয়। এখন তাদের প্রত্যাশা রাজনৈতিক ব্যক্তিত্ব বা একটি গণতান্ত্রিক বাংলাদেশের সামনের দিনগুলোতে তাদের এই প্রত্যয়, প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারবে এই বাংলাদেশ, সেটি
তারা এখন দেখবেন। এবং এর মধ্যে তারা কিন্তু হাল ছেড়ে দেননি, কারণ যতটুকু দেখতে পেলাম যে শেষ পর্যন্ত তাদের মধ্য থেকে প্রতিনিধি উপদেষ্টা পরিষদেও স্থান পেয়েছেন, এবং উপদেষ্টা পরিষদে যারা স্থান পেয়েছেন পাশাপাশি আরও যে বিশিষ্টজনেরা আছেন তাদের সাথে সমন্বয় করে তারা একটি অন্তর্বর্তীকালীন সরকারের হয়ে কাজ করে এবং পুরো নজরদারি করবেন। এবং সেই নজরদারি করার অংশ হিসেবেই তারা সব জায়গাতেই প্রবেশ করার জন্য এবং তাদের প্রতিনিধি রাখার জন্য যে আসলেই তাদেরকে চোখে ফাঁকি দেওয়া হয়েছে কিনা সেগুলো তারা নজরদারি করছেন। এখন দরবার হলের প্রধান দরজাটি বন্ধ করে রাখা হয়েছে, এবং প্রধান দরজাটি বন্ধ করে রাখা হয়েছে। এখন অপেক্ষা করা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের।
প্রত্যাশা ব্যক্ত করেছিলেন এবং তারও কিন্তু যে কথাটি বলছেন যে এই নতুন সরকার সাধারণ মানুষের যে প্রত্যাশার ক্ষেত্রে এবং যে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর যে প্রত্যাশার ক্ষেত্রে ভূমিকা রাখবে এবং তাদের প্রত্যাশা পূরণ করতে পারবে, সেই কথাও কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের যে প্রতিনিধিরা যেমন বলেছেন, ঠিক একইভাবে যে সাধারণ মানুষ তারাও কিন্তু যে একই ধরনের যে প্রত্যাশার কথা জানিয়েছেন। একটি বিষয় যদি জানাতে চাই যে বিকেল থেকেই কিন্তু বিভিন্ন আমন্ত্রিত অতিথি যারা রয়েছেন তারা কিন্তু প্রবেশ করছিলেন এবং সকাল 8টার দিকে রাত 8টার দিকে আমরা দেখেছিলাম বিভিন্ন যে কূটনীতিকরা তারা কিন্তু যে একসঙ্গে এসে মানে প্রবেশ করেছিলেন এবং পরবর্তীতে এখন থেকে যদি জানাতে চাই 8:15টার পরে তিন বাহিনীর প্রধান তারা বঙ্গভবনে প্রবেশ করেন এবং তারপরেই আর কি তার কিছু সময় পরে অর্থাৎ 8:30টার দিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি প্রবেশ করেছেন এবং এখানে আমরা যেটা দেখতে পাচ্ছিলাম যে সাধারণ মানুষ কিন্তু ব্যানার প্লেকার্ড নিয়ে তারা তাদের যে প্রত্যাশার বিষয়টি সেটি জানান দেওয়ার চেষ্টা করেছেন এবং অনেক সাধারণ মানুষের সঙ্গে কিংবা রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আমরা যখন কথা বলছিলাম তারা কিন্তু যে তাদের নানা ধরনের প্রত্যাশার কথা জানাচ্ছিলেন। তারা বলছিলেন যে নতুন সরকার একদিকে যেমন অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রে ভূমিকা রাখবে, ঠিক একইভাবে রাজনৈতিক সংস্কারের ক্ষেত্রেও নতুন সরকার ভূমিকা রাখবে বা অন্তর্বর্তীকালীন সরকার ভূমিকা রাখবে। তারা বলছেন যে গণতান্ত্রিক মূল্যবোধকে নিশ্চিত করার ক্ষেত্রে, আইনের শাসন নিশ্চিত করার ক্ষেত্রে, সাংবিধানিক অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে এবং কোনো ধরনের যেন মানবাধিকার হরণের মতো কোনো ঘটনা না ঘটে, মানুষের ভোটাধিকার নিশ্চিত করা, এইসব বিষয়াশয়ের ক্ষেত্রে নতুন সরকার সচেষ্ট থাকবে এবং এইগুলো নিশ্চিত করবে। সেই বিষয়টি কিন্তু যে সাধারণ মানুষ কিংবা রাজনৈতিক দলের প্রতিনিধি তাদের সবার তরফ থেকে এইরকম একটি প্রত্যাশার জায়গায় এসেছে এবং যারা নাগরিক সমাজের প্রতিনিধি তারাও কিন্তু ঠিক একই ধরনের কথা বলেছেন। এবং একটি বিষয় যদি জানাতে চাই যে অনেকের কথাই যারা বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এসেছিলেন তাদের কথাই কিন্তু যে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়াশয় নিয়েও কিন্তু যে কথাবার্তা এসেছিলেন। তারা বলছেন যেটি যে নতুন সরকার নির্বাচনী ব্যবস্থা উন্নত করার ক্ষেত্রে ভূমিকা রাখবে এবং একই সঙ্গে যে নির্বাচনী ব্যবস্থার যে আমূল সংস্কার করা এবং সেখানে যেন সব মানুষের ভোটাধিকার নিশ্চিত করা যায়, সে বিষয়টির ক্ষেত্রে নতুন সরকার তাদের যে ভূমিকার জায়গাটি সেটি বেশ জোরালো ভূমিকা রাখবে এবং একই সঙ্গে ভোট গ্রহণ নিয়েও কিন্তু যে মানে প্রত্যাশার জায়গাগুলোর ক্ষেত্রে যে তারা তাদের যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তারা তাদের যে প্রত্যাশার কথা জানিয়েছিলেন এবং তারা বলছেন যে এই বর্তমান সরকার যে খুব সহজেই তারা তাদের যে নির্বাচন সেটি দিবে, দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিবে এবং সেখানে মানুষের প্রত্যাশিত প্রতিনিধিরা তারাই যে নির্বাচিত হয়ে আসবে, এই জায়গাগুলোর কথাই কিন্তু যে সাধারণ মানুষের পক্ষ থেকে জানানো হয়েছে। একটু বিষয় আমাদের দর্শকদেরকে আবারও যদি একটু জানাতে চাই যে এখন থেকে অল্প কিছু সময় পরেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং অন্য অন্য উপদেষ্টাদের শপথ সেটি কিন্তু যে শুরু হবে এবং সেই জায়গাতে বঙ্গভবন কিন্তু যে পুরোপুরি প্রস্তুত এবং এখানে ভিতরে বিভিন্ন রাজনৈতিক দলের যে প্রতিনিধিরা যেমন রয়েছেন, তিন বাহিনী প্রধান রয়েছেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্রতিনিধিরা তারাও কিন্তু রয়েছেন, বিভিন্ন দেশের যে কূটনীতিকরা তারাও কিন্তু যে সেই জায়গাটিতে রয়েছেন। এবং একটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই, নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু নতুন সরকারের দায়িত্ব নিতে ফ্রান্স থেকে ঢাকায় এসে দুপুরে পৌঁছেছিলেন এবং সেখানে আমি যদি আপনাদেরকে জানাই যে তিনি ফ্রান্সের প্যারিস থেকে বিমানযোগে বেলা 2:10 তিনি এখানে এসে পৌঁছেছেন, অর্থাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান এবং তখন কিন্তু তাকে সামরিক বেসামরিক কর্মকর্তারা যেমন স্বাগত জানিয়েছেন, ঠিক একইভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরাও কিন্তু যে সেখানে ছিলেন। এরপর অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি গণমাধ্যম
গণমাধ্যমের মুখোমুখি হন এবং গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি কিন্তু তার যে প্রত্যাশার জায়গাগুলো বা তিনি কোন কোন বিষয় আশয়গুলোকে প্রাধান্য দিবেন সেই বিষয়গুলো কিন্তু যে মানে গণমাধ্যমের সামনে খোলাসা করেছেন এবং তিনি বলেছেন তার প্রতি যেন আস্থা রাখা হয় এবং তার প্রতি আস্থা রাখলে দেশ আরও এগিয়ে যাবে এই মানে প্রতিশ্রুতির কথাটি তিনি জানিয়েছেন এবং নতুন সরকারের ক্ষেত্রে যে কোন বিষয়গুলোকে তিনি অগ্রাধিকার রাখতে চান দায়িত্ব পাওয়ার পরে সে বিষয়টি কিন্তু তিনি পরিষ্কার করেছেন গণমাধ্যমের সামনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবং তিনি সেখানে বলেছেন যে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা সেটাই হবে তার প্রথম কাজ এবং কারো উপর যেন কোনো ধরনের হামলা চালানো না হয় সে আহ্বানও কিন্তু তিনি জানিয়েছেন এবং তিনি যে ছাত্র জনতার যে অভ্যুত্থানকে সেটিকে তিনি দ্বিতীয় স্বাধীনতা হিসেবে উল্লেখ করে তা রক্ষায় সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। একটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই, তিনি কিন্তু সেই জায়গাতে বিমানবন্দরে এসে তিনি তরুণ প্রজন্মের প্রতি তার কৃতজ্ঞতা জানিয়েছিলেন এবং তিনি বলেছেন যে বাংলাদেশকে রক্ষার ক্ষেত্রে সবাইকে আসলে যে বা স্বাধীনতাকে রক্ষার ক্ষেত্রে সবাইকে ভূমিকা রাখতে হবে এবং প্রতিটি মানুষের কাছে এর সুফল পৌঁছে দিতে হবে। একটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই, তিনি কিন্তু তরুণ প্রজন্মের প্রতি নানা ধরনের আশাবাদের কথা বা প্রত্যাশার কথাও কিন্তু অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন এবং তিনি বলেছেন যে তরুণ প্রজন্মের কাছে বা নবীনদের মধ্যে যে সৃজনশীলতা রয়েছে সেই সৃজনশীলতাকে যেন দেশের কাজে লাগানো হয়, মানুষের কাজে লাগানো হয়, সেই আহ্বানও কিন্তু অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি জানিয়েছিলেন। একটি বিষয় আপনাদেরকে জানাতে চাই যে অল্প কিছুক্ষণ সময় পরেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও অন্য অন্য উপদেষ্টাদের যে শপথ সেটি কিন্তু যে শুরু হতে যাচ্ছে এবং সেখানে এই শপথ গ্রহণের আনুষ্ঠানিকতাকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বা প্রতিনিধিরা তারা কিন্তু যে এখানে গিয়েছেন, বিএনপির প্রতিনিধিদেরকে আমরা সেখানে যেতে দেখেছি। বিএনপির প্রথম সারির বেশ কয়েকজন নেতাই কিন্তু যে এখানে গিয়েছেন এবং তার বাইরেও জামাতের প্রতিনিধিরাও গিয়েছেন। বিভিন্ন ইসলামিক রাজনৈতিক দলের যে প্রতিনিধিরা তাদের উপস্থিতিও আমরা সেখানে দেখেছিলাম। গণ অধিকার পরিষদ, নাগরিক ঐক্য, সিপিবি, বাসদ, বাংলাদেশ জাসদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা তারা কিন্তু যে বঙ্গভবনে এসেছিলেন এবং যে শপথের আনুষ্ঠানিকতায় যোগ দেওয়ার জন্য তারা বঙ্গভবনে এসেছিলেন এবং তার আগে কিন্তু যে তাদের সঙ্গে আমাদের কথাবার্তা হয়েছিল এবং সেই কথাবার্তার মধ্যে তারা যেটি প্রত্যাশা করেন যে এই নতুন সরকার বাংলাদেশকে যে নতুন যাত্রাপথে নিয়ে যাবে এবং সেই যাত্রাপথ হবে মানুষের কল্যাণে, জনকল্যাণে এবং যে দেশের কল্যাণে সেটি নিশ্চিত করার ক্ষেত্রে এই নতুন সরকার যথেষ্ট পরিমাণ ভূমিকা রাখবে। সেই প্রত্যাশার জায়গাটি কিন্তু যে রাজনৈতিক দলের প্রতিনিধিরা যেমন রাখছেন ঠিক একইভাবে সাধারণ মানুষও রাখছেন। সেই জায়গা থেকে আমরা যদি জানাতে চাই যে এখানকার যেই রাজনৈতিক দলের যে প্রতিনিধিরা এসেছিলেন তারা কিন্তু যে কথাটি বলছেন, এই যে সাধারণ মানুষের কিংবা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যে বিপুল যে প্রত্যাশার জায়গাটি আছে সেই বিপুল প্রত্যাশার জায়গাটি থেকে মানে নতুন সরকারের প্রতিনিধিরা ইতিবাচক ভূমিকা রাখবেন এবং সেক্ষেত্রে তাদের পক্ষ থেকে যে ধরনের সহযোগিতা করা দরকার আছে সেই সহযোগিতাটি কিন্তু যে নতুন সরকারের জন্য তারা সব ধরনের সহযোগিতা করতে চান এবং সেক্ষেত্রে যে তাদের পক্ষ থেকে যে ভূমিকা রাখার প্রয়োজন হবে সেটি তারা রাখবেন। এই কথাটি কিন্তু যে বিভিন্ন রাজনৈতিক দলের যারা প্রতিনিধি রয়েছেন তারাও কিন্তু বলেছেন। এখন থেকে অল্প কিছু সময় পরেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টাদের শপথের আনুষ্ঠানিকতা শুরু হবে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি এই অন্তর্বর্তীকালীন সরকারের যে সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন বঙ্গভবনের দরবার হলে এবং সেই আনুষ্ঠানিকতার জায়গা থেকে কিন্তু যে বঙ্গভবন এখন পুরোপুরি প্রস্তুত।
এবং সেই আনুষ্ঠানিকতা এবং যে সেখানকার মানে চিত্র আমরা একটু আগে দেখেছিলাম। এবং অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যখন এই এখন থেকে আধা ঘন্টা সময় আগে এই বঙ্গভবনে যখন প্রবেশ করেছিলেন এবং সেখানে কিন্তু যে রাষ্ট্রীয় প্রোটোকলের মধ্য দিয়ে তখন কিন্তু সাধারণ মানুষ হাত নেড়ে তাকে অভিনন্দন বা অভিবাদন জানিয়েছিলেন এবং অনেকে কিন্তু বেশ আনন্দধ্বনিও সেখানে তারা দিয়েছিলেন এবং সাধারণ মানুষের ব্যাপক প্রত্যাশার জায়গাটিও কিন্তু মানে এখানে যে বেশ আমরা দেখতে পেয়েছিলাম। এবং উনি কিন্তু রাত 8:25 এসএসএফের প্রোটোকলে ডক্টর মোহাম্মদ ইউনূস এই বঙ্গভবনে প্রবেশ করেন এবং সাধারণ মানুষ তাকে হাত নেড়ে অভিনন্দন জানান, অনেকে কিন্তু যে স্লোগানও দিয়েছেন। এবং সেখান থেকে যেই নতুন যাত্রাপথে এই অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গেই তারা থাকবেন সে কথাও বলেছেন। অনেক জায়গাতে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের ছবি সংবলিত ব্যানার, ফেস্টুন বা প্লেকার্ড নিয়েও কিন্তু যে অনেককে আমরা বঙ্গভবনের বাইরে অপেক্ষা করতে দেখছি। এবং সেই জায়গা থেকে বা এই সূচনা লগ্নে নতুন সরকার সাধারণ মানুষের যে আশার জায়গাটি জাগিয়ে চলেছে সেটি তাদের চলার পথে আগামীতেও সেটি পূরণের ক্ষেত্রে ভূমিকা রাখবে এবং সাধারণ মানুষ আশাহত হবেন না, সেই প্রত্যাশার কথাগুলো কিন্তু যে সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিদের কাছ থেকে আমরা শুনছিলাম। এখানে একদিকে যেমন প্রতিনিধিরা এই ধরনের কথাগুলো বলছিলেন, ঠিক একইভাবে যেই নাগরিক সমাজের প্রতিনিধিদের তরফ থেকে কিন্তু একই ধরনের কথা এসেছিল এবং বিভিন্ন মহল থেকে কিন্তু একই ধরনের কথা এসেছিল। সাধারণ মানুষও কিন্তু সেই একই বিষয়গুলো জানিয়েছিলেন। একটি বিষয় যদি আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখতে চাই যে নতুন সরকারের যে কলেবর সম্পর্কে এবং যে কারা কারা এর মানে সদস্য হতে যাচ্ছেন সেটির বিষয় যদি আমি আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখতে চাই। এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে শপথ নিতে যাচ্ছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। অল্প কিছু সময় পরেই তার যে শপথ সেটি শুরু হবে এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করাবেন। এরপরেই কিন্তু যে উপদেষ্টা পরিষদের অন্য সদস্য যারা রয়েছেন তাদেরকে বঙ্গভবনের দরবার হলে শপথ পড়ানো হবে। এবং সে উপদেষ্টা পরিষদের মধ্যে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেউদ্দিন আহমেদ, অধ্যাপক ডক্টর আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রেজওয়ানা হাসান, মোহাম্মদ নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাত হোসেন, সুপ্রদীপ চাকমা, ফরিদা আখতার, বিধান রঞ্জন রায়, আফম খালিদ হাসান, নূরজাহান বেগম, শারমিন মুর্শিদ, ফারুকি আজম, এই নামগুলো কিন্তু যে আমাদেরকে জানানো হয়েছে। অল্প কিছু সময় পরেই এবং এই সরকারের শপথ গ্রহণকে কেন্দ্র করে কিন্তু যে সাধারণ মানুষ তাদের নানা ধরনের প্রত্যাশার কথা কিন্তু যে জানিয়েছেন। এবং এখানে কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি কিন্তু যে বঙ্গভবনের বাইরে রয়েছে। এবং এখানকার মানুষ যেটি বলছেন যে তারা এখন যে বাংলাদেশকে একটি নতুন যাত্রাপথে কিংবা নতুন সূচনার পথে তারা দেখতে চান এবং সেখানে যাতে যে কোনো ধরনের বৈষম্য না থাকে, অর্থাৎ যে এই ছাত্র জনতার যে আন্দোলন হয়েছিল সেটির মূল বার্তাই ছিল যে বৈষম্যের যেন কোনো ঠাঁই না থাকে। তো সেই জায়গাতে আগামীর পথে যেন কোনো ধরনের বৈষম্য না থাকে সেক্ষেত্রে নতুন সরকার সেটি নিশ্চিত করবে এবং ইতিবাচক ভূমিকা রাখবে। এই প্রত্যাশার জায়গাটি কিন্তু যে এখানকার সাধারণ মানুষ এবং যে সমাজের নানা স্তরের যে প্রতিনিধিরা তারা জানাচ্ছেন। এবং পাশাপাশি কিন্তু যে
অর্থনৈতিক সংস্কার এই সরকারের কাছে একদিকে যেমন অর্থনৈতিক জায়গা থেকে যেমন বড় ধরনের প্রত্যাশা আছে, ঠিক একইভাবে রাজনৈতিক জায়গা থেকে, আইনি জায়গা থেকে, মানবাধিকারের জায়গা থেকে, অর্থাৎ সব দিক থেকেই কিন্তু এই সরকারের কাছে যে আমন্ত্রিত রাজনৈতিক দলের প্রতিনিধিরা, সুশীল সমাজের প্রতিনিধি এবং যে সাধারণ মানুষ, তারা কিন্তু তাদের যে প্রত্যাশার জায়গাটি জানাচ্ছিলেন এবং তারা প্রত্যাশা করেন যে এই সরকার তাদের যে আশার জায়গাগুলো রয়েছে বা স্বপ্নের জায়গাগুলো রয়েছে সেইগুলো পূরণ করার ক্ষেত্রে ভূমিকা রাখবে। এবং তারা যে কথাটি বলছেন যে এখানকার যেই যাত্রা, সেটি আসলে যে তাদেরকে নতুন করে স্বপ্ন দেখাতে ভূমিকা রাখছে এবং সেই স্বপ্নের পরিধি অনেক বড় এবং সেই পরিধি সেটিকে বাস্তবে রূপায়ণ করবে এই সরকার, সেটি কিন্তু চাচ্ছেন এখানকার মানুষ। বিশেষ করে যে আইনের শাসন ব্যবস্থা, সেটি যেন নিশ্চিত করা হয়, সব মানুষকে যেন একইভাবে যেন দেখা হয়, এখানে যেন কোনো ধরনের বৈষম্য না থাকে, এখানে যেন কোনো ধরনের অনাচার না থাকে, একটি সমতা ভিত্তিক সমাজ যেন নিশ্চিত হয় এবং রাষ্ট্র যেন ঠিক একই ভূমিকা পালন করে, সেটি হলো এখানকার সাধারণ মানুষের এখনকার চাওয়া। আমরা এখানে আজকে যখন আসছিলাম তখন কিন্তু যেটা দেখছিলাম যে বিভিন্ন স্বেচ্ছাসেবক কিংবা সাধারণ মানুষ, তারা কিন্তু যে এখানকার যে শৃঙ্খলা নিশ্চিতের ক্ষেত্রে এটি বড় ধরনের ভূমিকা রেখেছিলেন। কারণ আমরা কিন্তু গত কয়েকদিন যাবৎ দেখছিলাম যে রাস্তাঘাটের যে ট্রাফিক ব্যবস্থাপনা, সেটির ক্ষেত্রেও কিন্তু যে শিক্ষার্থীরা ভূমিকা রাখছিলেন। তো তার একটি প্রতিচ্ছবি কিন্তু এখানেও কিন্তু যে দেখা গিয়েছিল, অর্থাৎ যে এখানকার যে শৃঙ্খলা নিশ্চিত করার ক্ষেত্রে যে সাধারণ মানুষ কিংবা যে শিক্ষার্থী, তারাও কিন্তু একটি ভূমিকা রাখছিলেন। আমরা একটু যদি জানাতে চাই যে অল্প কিছু সময় পরেই যে শপথ গ্রহণ শুরু হবে, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি প্রধান উপদেষ্টা এবং অন্য উপদেষ্টাদেরকে শপথ বাক্য পাঠ করাবেন এবং সেই জায়গাতে এখানে কিন্তু যে যখন শপথ গ্রহণ শুরু হবে তখন আমরা আমাদের যে দর্শকদেরকে সেটি নিশ্চয়ই সরাসরি দেখাবো এবং যে নতুন সরকারের যাত্রাপথ বা যাত্রা লগ্ন, সেটি আমাদের দর্শকরা দেখতে পারবেন, সরাসরি দেখতে পারবেন, সেটি আসলে যে আমরা জানি না। সেই জায়গা থেকে এই নতুন সরকারের কাছে যেহেতু যে প্রত্যাশার জায়গাটি অনেক, সেই প্রত্যাশার জায়গাটি সামনের দিনগুলোতে পূরণের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে, এটাই কিন্তু যে এখানকার যে সাধারণ মানুষ তারা প্রত্যাশা করছেন। আমরা কিন্তু এখানকার যখন আসছিলাম বিকেল থেকেই কিন্তু যখন দেখছিলাম তখনই কিন্তু যে বেশ উপস্থিতি লক্ষ্য করা গিয়েছিল যে সাধারণ মানুষের জন্য, এবং সেই উপস্থিতির জায়গাটি কিন্তু যে এখনো থেমে থাকেনি, এখনো কিন্তু যে তারা এখানে বাইরে অপেক্ষমান করছেন এবং তারা তাদের যে নতুন করে যে আনুষ্ঠানিকতার যে জায়গাটি আছে সেটি আসলে যে তারা বলছেন যে এই নতুন সরকার পূরণে তারা ভূমিকা রাখবেন, সেই প্রত্যাশার জায়গাটি কিন্তু যে সাধারণ মানুষ বলছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা বা রাজনৈতিক দলের যে প্রতিনিধিরা, তাদের প্রত্যাশার জায়গাটি কিন্তু যে এখানে অনেক কিছু। আমরা কিন্তু যেখানে যে সকল রাজনৈতিক দলগুলো এখানে এসেছিল, মোটামুটি সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আমরা যে কথা বলছিলাম এবং তারা তাদের যে আশা প্রত্যাশার যে জায়গাটি সেটি কিন্তু তারা জানাচ্ছিলেন এবং সেখানে কিন্তু তারা বলছিলেন যে এই নতুন সরকারের কাছে যে আইনের শাসন নিশ্চিত করার ক্ষেত্রে, মানবাধিকার নিশ্চিত করার ক্ষেত্রে তারা ভূমিকা রাখবেন এবং যে গণতান্ত্রিক যে ব্যবস্থার জন্য যে সকল প্রতিষ্ঠানগুলোর যে সংস্কার প্রয়োজন, সেই সংস্কারের ক্ষেত্রেও এই নতুন সরকার অগ্রণী ভূমিকা রাখবে, সেটি কিন্তু যে তারা তাদের যে প্রত্যাশার জায়গা থেকে জানাচ্ছিলেন। এবং
এখানে আমরা যখন বিভিন্ন রাজনৈতিক দলের যে শীর্ষস্থানীয় নেতাদের সাথে যখন কথা বলছিলাম, তখন কিন্তু তারা যে ভোট গ্রহণ প্রসঙ্গেও কথাবার্তা বলছিলেন। তারা বলছিলেন যেন সব মানুষ যেন নির্ভয়ে নির্বিঘ্নে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, এই ধরনের একটি পরিবেশ তৈরির ক্ষেত্রে এই সরকার ভূমিকা রাখবে এবং এখানে যেন কোনো দ্বিধাহীনভাবে মানুষ যেন ভোট কেন্দ্রে যেতে পারে এবং মানুষের ভোটাধিকার যেন সুন্দর করে যেন নিশ্চিত করতে পারে, সেক্ষেত্রে তারা ভূমিকা রাখবেন। তো একটি বিষয় আপনাদেরকে জানাতে চাই যে একই সঙ্গে ভোট কবে নাগাদ অনুষ্ঠিত হবে কিংবা হওয়া উচিত সে সম্পর্কেও কিন্তু যে এই বিভিন্ন রাজনৈতিক দলের যে প্রতিনিধিরা তারা তাদের প্রত্যাশার জায়গাটি জানিয়েছেন এবং তারা সেই ক্ষেত্রে বলেছেন যে দ্রুততম সময়ের মধ্যে এই সরকার একটি যে নির্বাচনী পরিবেশ তৈরির ক্ষেত্রে ভূমিকা রাখবে এবং ভোট নির্বাচন অনুষ্ঠান করবে, সেটি কিন্তু যে তারা আশা রাখেন। একটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই, আজকে এই শপথ গ্রহণের আনুষ্ঠানিকতাকে কেন্দ্র করে এখানে কিন্তু যে বেশ উৎসবমুখর পরিস্থিতি দেখতে পাচ্ছি, সাধারণ মানুষের ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা এখানে অপেক্ষমান রয়েছেন, বাইরে অপেক্ষা করছেন এবং তারা তাদের যেই কিছু সময় পর পর যে স্লোগানে বা যে তাদের মিছিলের মধ্য দিয়ে এই নতুন সরকারের প্রতিনিধিদের অভিবাদন জানিয়েছেন, ঠিক একইভাবে যেন আগামীর দিনগুলো যে স্বপ্ন নিয়ে তারা তাদের আন্দোলন করেছিলেন সেই স্বপ্নের জায়গা থেকে আগামীর দিনগুলো আরও স্বপ্নময় হবে বা স্বপ্ন বাস্তবায়নের যে বিষয়গুলো সেইগুলোর ক্ষেত্রে ভূমিকা রাখবে, সেই প্রত্যাশার জায়গাটি কিন্তু যে তারা রাখছে। দর্শক, আপনাদেরকে যদি আরও একবার একটু আমি জানিয়ে রাখতে চাই যে, কারণ আমরা জানি আমাদের দর্শকদেরকে নানান ধরনের যে কৌতূহল থাকতে পারে যে নতুন সরকারের উপদেষ্টা হিসাবে কারা আসছেন বা যে নতুন সরকারের উপদেষ্টা হিসেবে কারা আসছেন সেই বিষয় নিয়ে সাধারণ মানুষের মধ্যে নিশ্চয়ই নানা ধরনের কৌতূহল থাকতে পারে। তো সেই জায়গা থেকে আমি যদি আরও একবার জানিয়ে রাখতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি অল্প কিছু সময়ের মধ্যেই তিনি তার যে শপথ নেবেন, এর বাইরেও যে উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে যাদের নাম এসেছে, সালেউদ্দিন আহমেদ, ডক্টর আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রেজওয়ান হাসান, মোহাম্মদ নাহিদ ইসলাম, তিনি কিন্তু যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক নেতা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তিনিও কিন্তু যে এই নতুন সরকারের বা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে থাকছেন। এর বাইরেও যে আরও কিছু প্রতিনিধি রয়েছেন, তাদের মধ্যে রয়েছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, যিনি এক সময় নির্বাচন কমিশনার হিসেবে কিন্তু যে দায়িত্ব পালন করেছেন। উপদেষ্টা পরিষদে রয়েছেন সুপ্রদীপ চাকমা, ফরিদ আখতার, বিধানরঞ্জন রায়, আফম খালিদ হোসেন, নূরজাহান বেগম, শারমিন মোর্শেদ, যিনি আসলে যে নির্বাচনী ব্যবস্থা নিয়ে কিন্তু তিনি দীর্ঘদিন যাবৎ যে কাজ করেন, ফারুকি আজম, এই যে 16 জনের উপদেষ্টা পরিষদ, অর্থাৎ প্রধান উপদেষ্টার বাইরে আরও 16 জন উপদেষ্টার নাম কিন্তু যে প্রস্তাব করা হয়েছে এবং অল্প কিছু সময় পরে তাদের যে শপথের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে। আমরা যদি জানাতে চাই যে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের যে পতনের পরে যেই পট পরিবর্তন হয়েছে, তার পরিপ্রেক্ষিতে কিন্তু যে নতুন সরকারের শপথ অনুষ্ঠান হতে যাচ্ছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রত্যাহার করা হয়েছে। আমরা একটু যদি জানাতে চাই, লবি দিয়ে কিন্তু এখন অল্প কিছুক্ষণের মধ্যেই অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা পরিষদের যে অন্যান্য যে সদস্যরা তারা কিন্তু যে বঙ্গভবনের দরবার হলে প্রবেশ করবেন এবং সেখানে কিন্তু যে তারা
তাদের যে শপথের আনুষ্ঠানিকতা যে সেটা কিন্তু যে অল্প কিছু সময় পরেই যে শুরু হতে যাচ্ছে। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু এই মাত্রই তিনি নিজে এবং তার উপদেষ্টা পরিষদের অন্য সদস্যদেরকে নিয়ে বঙ্গভবনের দরবার হলে প্রবেশ করেছেন এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করাবেন কিছুক্ষণের মধ্যেই। এবং যেই স্বপ্ন বা যে প্রত্যাশার বিপুল পরিমাণ যে প্রত্যাশার জায়গা থেকে যে নতুন উপদেষ্টা পরিষদের যে যাত্রা শুরু হতে যাচ্ছে সেটি পূরণের ক্ষেত্রে নতুন সরকার ভূমিকা রাখবে এমনটি কিন্তু দেশবাসীর প্রত্যাশা। অনুষ্ঠান শুরু করার জন্য মহামান্য রাষ্ট্রপতির সমগ্র অনুমতি প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। অনুষ্ঠান শুরু করার জন্য মহামান্য রাষ্ট্রপতির সমগ্র অনুমতি প্রার্থনা করছি। 24 শ্রাবণ 1431 8 আগস্ট 2024 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাগণের শপথ গ্রহণ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানের শুরুতে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতা যুদ্ধের অমর শহীদ বীর মুক্তিযোদ্ধা ও সম্ভ্রমহারা মা বোনদের। আমি সাম্প্রতিক ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তাদের বিদেহী আত্মার কামনা করছি। তাদের প্রতি সম্মান জানিয়ে আমরা এখন 1 মিনিট নীরবতা পালন করব। বড় করেন ফ্রেম বড় করেন। সবাইকে ধন্যবাদ। সম্মানিত সুধীবৃন্দ, এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন মাওলানা মোহাম্মদ সাইফুল কাবির, পেশ ইমাম, বঙ্গভবন জামে মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه
ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما صدق الله العظيم ইরশাদ হচ্ছে, নিশ্চয়ই আজ যাহারা আপনার হাতে বায়াত গ্রহণ করিতেছে তাহারা তো আল্লাহর হাতে বায়াত করে, কেননা আল্লাহর হাত তাহাদের হাতের উপর। অতঃপর যে উহা ভঙ্গ করে, ইহা ভঙ্গ করিবার শাস্তি তাহার উপরই বর্তিবে, এবং যে আল্লাহর সঙ্গে অঙ্গীকার পূর্ণ করিবে তিনি অবশ্যই তাকে মহা পুরস্কার দিবেন। সূরা আল ফাতহ আয়াত 10। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীবৃন্দ, মহামান্য রাষ্ট্রপতি আজ 24 শ্রাবণ 1431 8 আগস্ট 2024 তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়োগ প্রদান করেছেন। মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুগ্রহপূর্বক মহামান্য রাষ্ট্রপতির নিকট প্রধান উপদেষ্টা পদের শপথ ও গোপনতার শপথ গ্রহণের জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। নবনিযুক্ত মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুগ্রহপূর্বক শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রধান উপদেষ্টার শপথ। আমি মোহাম্মদ ইউনূস সশ্রদ্ধ চিত্তে সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদে কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। এবার মাননীয় প্রধান উপদেষ্টাকে গোপনতার শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি মোহাম্মদ ইউনূস সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা প্রধান উপদেষ্টা রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না
বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না। মাননীয় প্রধান উপদেষ্টাকে প্রধান উপদেষ্টা পদের শপথ ও গোপনতার শপথ স্বাক্ষর করার জন্য এবং স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমরা ভালো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মাননীয় প্রধান উপদেষ্টাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত সুধীবৃন্দ, মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে জনাব সালাউদ্দিন আহমেদ, ডক্টর আসিফ নজরুল, জনাব আদিলুর রহমান খান, জনাব হাসান আরিফ, জনাব তৌহিদ হোসেন, সৈয়দা রেজওয়ানা হাসান, মিস শারমিন মুর্শিদ, জনাব বিধান রঞ্জন রায়, জনাব ফারুকি আজম, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন, জনাব সুপ্রদীপ চাকমা, জনাব আফামা খালিদ হাসান, মিস ফরিদা আক্তার, মিস নুরজাহান বেগম, জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম এবং জনাব আসিফ মোহাম্মদ শহীদ জিয়াকে নিয়োগ দান করেছেন। জনাব বিধান রঞ্জন রায়, জনাব ফারুকি আজম এবং জনাব সুপ্রদীপ চাকমা ঢাকার বাইরে অবস্থান করছেন বিধায় আজকে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত নেই। আমি এখন অন্যান্য মাননীয় উপদেষ্টাগণকে অনুগ্রহপূর্বক মহামান্য রাষ্ট্রপতির নিকট উপদেষ্টা পদের শপথ ও গোপনতার শপথ গ্রহণের জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। মাননীয় উপদেষ্টাগণকে অনুগ্রহপূর্বক শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে মাননীয় উপদেষ্টাগণকে অনুগ্রহপূর্বক শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি
সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ, অনুরাগ বা বিরাগের বশবর্তী না হয়ে সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। এবার মাননীয় উপদেষ্টাগণকে গোপনতার শপথ পাঠ করার জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা উপদেষ্টা রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোন ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোন ব্যক্তির নিকট প্রকাশ করিব না। ধন্যবাদ। মাননীয় উপদেষ্টাগণকে উপদেষ্টা পদের শপথ ও গোপনতার শপথ স্বাক্ষর করার জন্য এবং স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মাননীয় উপদেষ্টাগণকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এখন আমি শপথ গ্রহণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণার জন্য মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতিক্রমে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি এবং সবাইকে আপ্যায়নে অংশগ্রহণের জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ চিরজীবী হোক। Gracias.
ভাই